আসসালামু আলাইকুম। এমসিকিউতে আমি 100% নাম্বার পেতে চাই। আমি একটা নাম্বারও মিস করতে চাই না। আমরা জানি যে সাবজেক্টই হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্টের আমি যদি শুরুতে বোর্ড প্রশ্ন পড়ি, বোর্ড প্রশ্ন হচ্ছে যতগুলো দেয়া আছে, ধরো 2016 থেকে 2024 পর্যন্ত, 24 পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন দেয়া আছে এমসিকিউ করার ক্ষেত্রে, বা 15 থেকেও হতে পারে, 17 থেকেও হতে পারে, 18 থেকেও হতে পারে, কারণ প্রত্যেকটা গাইডে বা টেস্ট পেপারে আমাদের বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো দেয়া থাকে। যদিও 20, 21, 22, 23, 24 সালেটা দেওয়া থাকে লাস্টে প্রশ্ন, কিন্তু চ্যাপ্টার ভিত্তিক আসলে আমরা বোর্ড কোশ্চেন অনেক আগেরগুলো পেয়ে যাই। তাহলে বোর্ড প্রশ্ন যদি আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করি, এইখানে যে কাজটা হয়, প্রত্যেকটা সাবজেক্টের 10 থেকে 12টি প্রশ্ন রিপিট হয়। 10 থেকে 12টি প্রশ্ন আমরা রিপিট পাবো। এরপর আসে হচ্ছে কি, চিত্রভিত্তিক কিছু কোশ্চেন থাকে, ম্যাথ টাইপের যদি অধ্যায় ভিত্তিক থাকে তাহলে কোশ্চেন কিছু পাবো। আরও আছে উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো, এইটা সরাসরি কমন পাওয়া যায় না। তাহলে এর জন্য আমার এই সাজেশনে পর্যাপ্ত উদাহরণ দেওয়া আছে, উদ্দীপক নির্ভর প্রশ্ন দেওয়া আছে। সেম সিনারি ভিত্তিক প্রশ্নগুলো পড়ে যাও, সেইটা না আসো, কারণ সিনারি ভিত্তিক প্রশ্নগুলো ডিরেক্ট আমরা কমন পাই না। আমরা শুধু এটাকে বলতে পারি বলে হ্যাঁ এটা 100%ই থাকবে। এই প্রশ্নগুলো যেহেতু বোর্ড কোশ্চেন বেশি মার্ক করা হয়, তাহলে তোমার কাজ হচ্ছে এই সাজেশনটার বোর্ড কোশ্চেন খুব ভালো মতো করে পড়ে ফেলা, যেটা আমার সাজেশনের মধ্যে সবই আছে। টেস্ট পেপারের স্কুলগুলো 10 থেকে 12টি বা 15টি টেস্ট পেপার স্কুলের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে এক্সাম হলে গিয়ে তোমার কাছে পরীক্ষাটা সহজ মনে হবে। শুধু রিডিং পড়ে যাচ্ছ, মনে রাখতে পারবে না, ভুলে যাবে। যত প্রশ্ন দিয়ে শিখবে না, তত সবার চেয়ে এগিয়ে থাকবে এমসিকিউ করার ক্ষেত্রে। শুধু রিডিং পড়ে গেলে কিন্তু মনে রাখতে পারবে না। তাহলে এর জন্য কী করতে হয়, এর জন্য টেস্ট পেপার স্কুলগুলো থাকে, সেটা পরীক্ষা দিতে হয়, তাহলে ভালো হয়। এটাই হচ্ছে এমসিকিউ ভালো করার হচ্ছে টেকনিক। তাহলে তুমি এখন যে কাজটা করবে, বোর্ড কোশ্চেনগুলো আগে শেষ করে ফেলবো, যেটা আমার এই সাজেশনে দেওয়া আছে। উদ্দীপক এবং টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো অসংখ্য দেওয়া আছে, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। তো চলো মূল ভিডিও দেখি। অধ্যায় 5, সংবিধান। ম্যাগনা কার্টা নামক অধিকার সনদ স্বাক্ষরে বাধ্য হন কে? রাজা জন ইংল্যান্ডের। তাহলে ইংল্যান্ডের রাজা জন ম্যাগনা কার্টা নামক অধিকার সনদ স্বাক্ষরে বাধ্য হন। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সকল ক্ষমতার মালিককে সাধারণ জনগণ। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। নাগরিক অধিকার গ্যারান্টি কোনটি? সংবিধান। তার নাগরিক অধিকার গ্যারান্টি হচ্ছে সংবিধান। নাগরিক অধিকার গ্যারান্টিটা হচ্ছে সংবিধান। সংবিধান প্রণয়ন করা হয় কেন? জনগণের অধিকারের স্বীকৃতি দিয়ে শাসক নিজের বুদ্ধি খাটিয়ে জনগণের মতামত নিয়ে। আমরা এটা এমনি বুঝতে পারি, এটার উত্তর হবে একবারে হচ্ছে লাস্টের প্রথমটা এবং হচ্ছে শেষেরটা। সুষম প্রকৃতির সংবিধান কেমন হয়? সংক্ষিপ্ত হয়। সুষম প্রকৃতির সংবিধানটা কেমন হবে? এটা হবে সংক্ষিপ্ত। এরপরে যে কোশ্চেনটি, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, কোনো সংগঠন বা সঙ্গে যুক্ত হওয়া। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলো হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, প্রথমটা দেখতে পাচ্ছি, এবং হচ্ছে কোনো সংগঠন বা সঙ্গে যুক্ত হওয়া। বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীয় প্রধান বৈশিষ্ট্যটা কী ছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন। তাহলে চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা। কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়? অষ্টম। 8 নম্বর, বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান হলো সুপরিবর্তনীয়, ধর্মনিরপেক্ষ সর্বোচ্চ আইন। আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিরপেক্ষ এবং হচ্ছে সর্বোচ্চ আইন, এই দুটার কথা বলা হয়েছে। সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। উক্তিটি কার? অ্যারিস্টটল। সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, আমরা বেছে নিয়েছি, এটা হচ্ছে অ্যারিস্টটল বলেছেন। জন লকিউয়ার সংবিধান কোন পদ্ধতিতে তৈরি করেন? এটা হচ্ছে বিপ্লবের মাধ্যমে। তাহলে জন লকিউয়ার
সংবিধান কোন পদ্ধতিতে তৈরি করেছেন? বিপ্লবের মাধ্যমে। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে? আলাপ আলোচনার মাধ্যমে। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে? আলাপ আলোচনার মাধ্যমে। ম্যাগনা কার্টা কি? হচ্ছে অধিকার সনদ। তাহলে ম্যাগনা কার্টা হচ্ছে অধিকার সনদ। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। ক্রমবিবর্তনের মাধ্যমে কোন দেশের সংবিধান গড়ে উঠেছে? যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র কিন্তু না, যুক্তরাজ্য। ক্রমবিবর্তনের মাধ্যমে কোন দেশের সংবিধান গড়ে উঠেছে? যুক্তরাজ্য। কত সালে ম্যাগনা কার্টা সনদ প্রণয়ন করা হয়? 1215। কত সালে ম্যাগনা কার্টা সনদ প্রণয়ন করা হয়? 1215। লিখিত সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী বলা হয় কেন? ক্ষমতা বন্টন করে দেওয়ার জন্য। ক্ষমতা বন্টন করে দেওয়ার জন্য লিখিত সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী বলা হয় কেন? ক্ষমতা বন্টন করে দেওয়ার জন্য। লিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি? সুস্পষ্টতা, প্রগতির সহায়ক, স্থিতিশীলতা। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। তাহলে স্থিতিশীলতা, সুস্পষ্টতা, 1 আর হচ্ছে 3। অলিখিত কোনটা হবে? তাহলে তার বিপরীত যেটা আছে সেটা হবে। প্রগতির সহায়ক হয়ে থাকবে 2 নাম্বার, আর বিপ্লবের সম্ভাবনা কমায়। অ্যান্সার হচ্ছে 2 আর হচ্ছে 3। আর লিখিত আর অলিখিত দুইটার বিপরীত হওয়ার কথা। প্রগতির সহায়ক হয়ে থাকে, বিপ্লবের সম্ভাবনার কমায়। বাংলাদেশের সংবিধানের 15 সংশোধনীয় প্রধান বৈশিষ্ট্য কি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকরণ। 15 মানে 15 নম্বর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকরণ। এটা সম্পর্কে তোমরা কম বেশি জানো, আর না বলি। বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় 16 ডিসেম্বর 1972। 16 ডিসেম্বর 1972, এটা আমাদের ভুললে চলবে না। বাংলাদেশ সংবিধান কখন জাতীয় গণপরিষদে গৃহীত হয়? 1972 সালের 4 নভেম্বর। তাহলে 4 নভেম্বরে হয়, এটা হচ্ছে 16 ডিসেম্বরে মূলত এটা কী করা হয়? কার্যকর করা হয়। এরপর আমরা দেখব হচ্ছে কোন সংশোধনীতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? 13। 13 নম্বরে আসে, 15 নম্বরে বাতিল করা হচ্ছে। এবার সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্বর্তন বা পুনঃপ্রবর্তন করা হয় কোন সংশোধনের মাধ্যমে? 12। এই যে কোনটার মাধ্যমে কি করা হয়েছে, কোথায় সংশোধন করা হয়েছে, এইটা কিন্তু মনে রাখতে হবে। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? এটা হচ্ছে 153টি। 153টি। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষণ করা হয়? 15। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যের সংখ্যা কত ছিল? 34 জন ছিল। আর সভাপতি ছিলেন কে? ডক্টর কামাল হোসেন। মলে যে দেশে বাস করে সে দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক। তার দেশটি পরিচালনার নিয়ম নীতি এ পর্যন্ত 16 বার সংশোধন করা হয়েছে, মানে আমাদের দেশ। মলে যে দেশে বাস করে সে দেশটি পরিচালনার নিয়ম নীতিগুলো সহজে পরিবর্তনযোগ্য। রাষ্ট্রের সর্বোচ্চ আইন লিখিত দলিল সহজেই পরিবর্তনযোগ্য হয় না। আলাপ আলোচনার মাধ্যমে সর্বজন গৃহীত হলেই পরিবর্তন হতে পারে। উক্ত সংবিধানটির 15 সংশোধন করার কারণ ছিল রাষ্ট্রীয় মূলনীতির পুনঃপ্রবর্তন, ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা। 1 আর হচ্ছে 2। ধর্ম চর্চার স্বাধীনতা নিশ্চিত করা। মহিলাদের জন্য 50টি হলে ঠিক ছিল, এখানে 45 লেখা হয়েছে। এই কোশ্চেনটার উত্তর করে বলার প্রয়োজন নাই, ডক্টর কামাল হোসেন। আমরা চলে আসলাম 6 নম্বর অধ্যায়, বাংলাদেশের সরকার ব্যবস্থা। কার সম্মতি ছাড়া অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না? রাষ্ট্রপতি। মিস্টার তুহিন একটি বিদেশি পদবি গ্রহণ করবেন, এজন্য কার অনুমতি লাগবে? রাষ্ট্রপতির অনুমতি লাগবে। রাষ্ট্রপতির অভিশংসনের জন্য সদস্য সংখ্যা কত ভোট প্রয়োজন? 3/2 অংশ। ওকে, পরের যে কোশ্চেনটা, জনাব এক্স নামে মাত্র রাষ্ট্রপ্রধান, বুঝে নিও কিন্তু। অপরদিকে জনাব ওয়াই প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। তার পরামর্শক্রমে জনাব এক্স মানে রাষ্ট্রপ্রধান যিনি তার কাজ করেন, জনাব ওয়াইকে বাংলাদেশের কোন ব্যক্তিকে নির্দেশ করে? প্রধানমন্ত্রী। মানে সব ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে।
রাষ্ট্রপতি শুধু তার অর্ডার পালন করে, এখানে সেটা এই উদ্দীপকে সেটা বলা হয়েছে। মিলন তার দাদা, মা বাবা এবং চাচার সাথে থাকে। তার দাদা তাদের পরিবারের প্রধান। দাদা কিন্তু পরিবারের প্রধান, কিন্তু তার বাবা পরিবারের সব কাজকর্ম করে থাকে। যে কোনো কর্মচারী নিয়োগে তিনি সিদ্ধান্ত নেন। বাবা সব সিদ্ধান্ত নিচ্ছেন, তার দাদা শুধু তাকে সম্মতি প্রদান করে। একটু উপরের যে উদ্দীপকটা দেখতে পেলে সেই উদ্দীপকে মিলনের বাবা হচ্ছে প্রধানমন্ত্রী আর দাদা হচ্ছে এখানে রাষ্ট্রপতি, আর কিছু বলার প্রয়োজন নাই। উদ্দীপকে মিলনের পরিবারটির সাথে যে সরকারের ব্যবস্থার মিল রয়েছে তার মাধ্যমে দায়িত্বশীল সরকার গঠিত হবে। ক্ষমতাশীল দল এবং বিরোধী দল মিলে সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, এগুলা বই পুস্তকে লেখা খুবই সুন্দর, পড়তেও ভালো লাগতেছে। জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হবে। বাস্তবে 2 নাম্বারটা আদৌ সম্ভব কিনা? পরের কোশ্চেন, মন্ত্রী পরিষদের প্রধানকে প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় প্রশাসনের প্রথম স্তর কোনটি? সচিবালয়। কেন্দ্রীয় প্রশাসনের প্রথম স্তর কোনটি? সচিবালয়। পরের যে প্রশ্নটি, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? উপজেলা। দেশের সব ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন কে? কেন্দ্রীয় প্রশাসন। দেশের সব ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত, এখানে সিদ্ধান্ত গ্রহণ করেন কে? কেন্দ্রীয় প্রশাসন। সংসদের সর্বাধিক কতজন সদস্য অনুপস্থিত থাকলেও অধিবেশন চলতে পারে? 290 জন না থাকলেও। চিন্তা করে দেখো, বাজেট কত বছরের জন্য হয়? প্রত্যেক বছর বাজেট, নতুন করে বাজেট প্লাস দেওয়া হয়, তাহলে বাজেট হচ্ছে 1 বছরের জন্য। বিচারকগণ বিচার করতে গিয়ে নতুন আইন তৈরি করেন আইনের অস্পষ্টতা দূর করার জন্য, আইনের অকার্যকারিতা দূর করার জন্য, আইনের ব্যর্থতা রোধ করার জন্য, যেটা আছে সেটাও বাদ দেওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসার হচ্ছে 1 আর হচ্ছে 3 নাম্বারটা। এত দ্রুত লিখতে হয়েছে, বানানগুলো কারেকশন করার ক্ষেত্রে একটু ঝামেলা প্লাস হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিবে। ক নাম্বার বলা হয়েছে অপরাধী শাস্তির বিধান, অপরাধীর শাস্তির বিধান, আবার অপরাধীর শাস্তির বিধান একই রকম দেখতে পাচ্ছি, 3টাই। ক চিহ্নিত স্থানে কোনটি বসবে? বিচার বিভাগ। তাহলে তার কাজই হচ্ছে বিচার বিভাগ। ওকে, আমরা তাহলে ক স্থানে বিচার বিভাগের কাজই হচ্ছে অপরাধীর শাস্তির বিধান করা। উক্ত বিভাগের গুরুত্ব অপরিসীম কেন? দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করার জন্য। দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করার জন্য, সঠিক বিচার পাই দেওয়ার জন্য। আমরা এখানে আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি ক নাম্বারে, জনগণের অত্যাবশ্যকীয় অধিকার সংরক্ষণ করে। জনগণের অত্যাবশ্যকীয় অধিকার সংরক্ষণ করে, একই লেখা 3টার মধ্যে। তাহলে এটা হবে কি? বিচার বিভাগ। এখানেও কিন্তু বিচার বিভাগের কথাই বলা হয়েছে। এই 3টা যে অপশন আছে, তাহলে ক নাম্বারে বিচার বিভাগের কাজ। ওকে, উক্ত বিভাগের গুরুত্ব অপরিসীম কারণ সংসদ সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করবে। এটার সাথে এটার সম্পর্ক খুব একটা বেশি নেই। দুর্বলদেরকে শক্তিশালীদের প্রভাব থেকে রক্ষা করে, রাইট। আইনের ব্যাখ্যা প্রদান করে। শাসন বিভাগের অপর নামটা কি? নির্বাহী বিভাগ। তাহলে শাসন বিভাগের অপর নামটা হচ্ছে নির্বাহী বিভাগ। সরকারের কার্য পরিচালনা বিভাগ কয়টি? 3টা। সরকারের কার্য পরিচালনা বিভাগ হচ্ছে 3টা। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে? রাষ্ট্রপতি। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ লাভ করেন? রাষ্ট্রপতি দ্বারা। বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ লাভ করেন? রাষ্ট্রপতি দ্বারা। মিস্টার এক্স কানাডার রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে এসেছেন, তিনি আনুষ্ঠানিকভাবে কার নিকট পরিচয়পত্র পেশ করবেন? রাষ্ট্রপতির কাছে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? পরোক্ষ ভোটে। প্রত্যক্ষ ভোটে কিন্তু না, পরোক্ষ ভোটে। তাহলে অভিশংসন ব্যতীত পদ থেকে অপসারণ করা যায় না কাকে? রাষ্ট্রপতিকে। আমি চাইলে এটাকে সরাসরি বাদ দিতে পারবো না, ব্যাপারটা এইরকম। পরে যে কোশ্চেনটা, বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? 35 বছর মিনিমাম লাগবেই। মানে তোমার 35 বছর না হলে রাষ্ট্রপতি হতে পারবে না। দীপিকা রানী আইনসভার সদস্য, তাকে অধিবেশনে আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়? এটা আমরা আগেও দেখে আসছি, রাষ্ট্রপতির। কি কোশ্চেনটি রিপিট হয়ে গেছে, এই কোশ্চেনটাও তো রিপিট করে আসলাম, এটাও আমরা রিপিট করে। সরকার প্রধানকে? এটা হচ্ছে আমরা জানি হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের নেতাকে? প্রধানমন্ত্রী। নিচের কোনটি সরকারের স্তম্ভ? এটাও প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সম্মেলনে, মানে সবগুলো তার উপরে ডিপেন্ড করে। আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন কে? প্রধানমন্ত্রী।
তাহলে আন্তর্জাতিক সম্মেলনে আবার প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়, কেননা তিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু। তাহলে দেখতে পাচ্ছি কারণ তিনিই হচ্ছেন সরকার প্রধান, তিনিই হচ্ছেন মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি সেম টাইপের, এই উদ্দীপক নেই তোমাদের শুরুতে কথাগুলো বললাম। জনাব ক দেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি, তিনি ওই দেশের সরকার প্রধান জনাব খ এর পরামর্শক্রমে সকল কাজ পরিচালনা করেন। উদ্দীপকে জনাব খ কোন পদে অধিষ্ঠিত রয়েছেন? প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। এইটা পড়ে আমরা বুঝতে পারি তিনি প্রধানমন্ত্রী। জনাব কয়ের কাজ হলো সংসদের অধিবেশন আহ্বান করা, প্রধান বিচারপতি নিয়োগ দেয়া, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভেঙে দেয়া। বাহ, তাহলে এই হচ্ছে আমাদের মূলত কাজ। তাহলে ক এবং ক্ষয়ের মধ্যে পার্থক্য এতটুকুই। পরিষদ, তাহলে মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দুকে প্রধানমন্ত্রী। আবারও এটা রিপিট হলো, অনেকগুলো কোশ্চেন দিয়ে রিপিট হয়েছে, কারণ ভালো কোশ্চেনগুলোকে সামনে রাখতে গেলে বাকি কোশ্চেনগুলো আর বাদ দেওয়া হয়নি। দেশের প্রতিরক্ষা বাহিনীর গঠনের দায়িত্ব কার? মন্ত্রিসভার। কোনটিকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়? প্রশাসনকে বলা হয় রাষ্ট্রের হৃৎপিণ্ড। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর কয়টি? দুটি, তাহলে দুইটি স্তর। বাংলাদেশে মোট কয়টি প্রশাসনিক উপজেলা রয়েছে? 489টি, আর একটা হলে 90টা হয়ে যাবে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। রিপিট হলো। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা 350। শাসন বিভাগের নিয়ন্ত্রককে? জাতীয় সংসদ। শাসন বিভাগের নিয়ন্ত্রক হচ্ছে জাতীয় সংসদ। আমাদের বলছে এই চিহ্নিত অংশে কি বসবে? জাতীয় সংসদ। নতুন আইন প্রণয়ন করে, প্রচলিত আইন সংশোধন করে, প্রচলিত আইন প্রবর্তন করে, তাহলে এটা হবে কি? জাতীয় সংসদ। বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নামটা কি? সুপ্রিম কোর্ট। কিসের মাধ্যমে সরকার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে? বিচার বিভাগের মাধ্যমে। সুপ্রিম কোর্টের বিচারকগণ কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারবে? 67 বছর পর্যন্ত। নিজের পদে বহাল থাকতে পারবে 67 বছর পর্যন্ত। ওকে, আমরা চলে আসলাম হচ্ছে কত নম্বর অধ্যায়? দেখতে পাচ্ছি আমরা 7 নম্বর অধ্যায় চলে আসছি। গণতন্ত্রের রাজনৈতিক দল এবং হচ্ছে নির্বাচন। কোন দেশের রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? কোন দেশে? সৌদি আরবের রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই, ওরা ভালো আছে। 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? উগান্ডা। বাহ, তাহলে 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? উগান্ডা। বিরোধী দলের কাজ হলো সরকারের গঠনমূলক সমালোচনা করা। রাজনৈতিক দলের প্রধান কাজ হলো সরকার গঠন করা। নির্বাচন কি? প্রার্থী বাছাইয়ের একটা কাজই হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায় জনমত। জনগণ। প্রত্যক্ষ নির্বাচন, এটি কোন পদ্ধতির নির্বাচন বলা হয়েছে? জনগণ একবার ডিরেক্ট নির্বাচন, তার মানে প্রত্যক্ষ। নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। তাহলে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে? 119 নাম্বার অনুচ্ছেদে। উগান্ডা কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত উগান্ডা। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল সম্পাদন করে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত কাজ, প্রার্থী মনোনয়ন সংক্রান্ত কাজ, নির্বাচনী কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত কাজ। তাহলে প্রস্তুতি সংক্রান্ত কাজ আমরা দেখতে পাচ্ছি এই দুটি হবে। রাজনৈতিক দলের কাজ কি? মন্ত্রিসভা গঠন করাই হচ্ছে, মন্ত্রিসভা গঠন করা তাদের কাজ। রাজনৈতিক দলের কাজ হলো, আবার দেখো এখানে একইভাবে দেওয়া হয়েছে, নেতৃত্ব চর্চা করা, দলের আদর্শ, তারপরে রাজনৈতিক শিক্ষা, তিনটাই। আমরা উদ্দীপক পেলাম আর একটা। মজিদ সাহেব বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি বৃহৎ দল থেকে নির্বাচিত হন। তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। অন্যান্য দলগুলো নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকে। বাংলাদেশে কী ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? বহুদলীয়। মজিদ সাহেব কোন ধরনের দলের সদস্য? রাজনৈতিক দলের সদস্য। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ওই যে পরোক্ষ ভোটে আমরা আগে দেখে আসলাম। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? জনগণের ভোটে বা প্রত্যক্ষ ভোটে। আমরা একটা ছক দেখতে পাচ্ছি, জনগণ ডিরেক্ট প্রতিনিধি, তার এটা প্রত্যক্ষ। জনগণ প্রতিনিধি নির্বাচন করে, তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রতিনিধি।
উক্ত পদ্ধতিতে বাংলাদেশে অনুষ্ঠিত হয় সংসদ সদস্য নির্বাচন ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন তার হয় না, তাহলে 1 আর হচ্ছে 3। এরপরে দেখব আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিচের কোনটি যৌক্তিক কার্যকর নির্বাচন? নির্বাচন কমিশনের কাজ নির্দলীয় নির্বাচন করা, সুষ্ঠু নির্বাচন করা, নিরপেক্ষ নির্বাচন করা। এটা না দেখে যে কেউ বলবে অ্যান্সার এই 3টাই হবে। নির্বাচনী প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বিষয় হলো ভোটার তালিকা প্রণয়ন করা আর নির্বাচনী এলাকা নির্ধারণ করা। তাদের কাছে ভোট সংগ্রহ করার পরেও ওটা পরোক্ষ কাজ। ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী এলাকা নির্ধারণ করা। 8ম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়? 3 স্তর বিশিষ্ট। বর্তমানে বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়? 3 স্তর বিশিষ্ট। সিটি কর্পোরেশন একটি হচ্ছে, সিটি কর্পোরেশন কোনটি? গোপালগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রংপুর। এই 4টার মধ্যে সিটি কর্পোরেশন হবে রংপুর। ওকে, পরের যে কোশ্চেনটি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কততম ক্ষুদ্রতম নৃগোষ্ঠীর সদস্য রয়েছে? মানে কতজন? 12 জন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কতজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য রয়েছে? 12 জন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা কত? এটা হবে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে, আঞ্চলিকের ক্ষেত্রে পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 25 জন, তার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 12 জন। বিশ্বের কতটি দেশ নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ সমর্থন করে? 132টি দেশ। 132টি দেশ। বিশ্বের কতটি দেশ নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ সমর্থন করে? 132টি দেশ। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদের নির্বাচন। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। কবির সাহেব বাংলাদেশের নিম্ন পর্যায়ের স্থানীয় প্রশাসনের প্রধান। তার কাজ খুবই গুরুত্বপূর্ণ। তিনি নিজের কাজের ব্যাপারে খুব সৎ, কারণ তার উপরে দেশের উন্নয়নের কিছু অংশ নির্ভর করে। কবির সাহেব পদবী কি? উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি। যেহেতু নিম্ন পর্যায়ে স্থানীয় প্রশাসনের প্রধান বলছে, তার মানে তিনি হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর কবির সাহেবের সততার ফলাফল তৃণমূল পর্যায়ে উন্নয়ন হবে। খুবই ভালো কথা। মাঠ প্রশাসনের কাজের স্বচ্ছতা বৃদ্ধি হবে, এটাও সঠিক। উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। একবার না দেখেও যে কেউ এটা অ্যান্সার করতে পারবে। জেলা পরিষদে পরামর্শকের ভূমিকা পালন করেন কে? সংসদ সদস্য। জেলা পরিষদে পরামর্শকের ভূমিকা পালন করে হচ্ছে সংসদ সদস্য। জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে, ওই যে জেলা প্রশাসক, আগের এমসিকিউটা রিপিট করে আসলাম। জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে জেলা প্রশাসক। এই বিষয়গুলো মুখস্থ করা একই রকম মনে হবে অনেক ক্ষেত্রে। জেলা পরিষদের আয়ের অন্যতম উৎস কি? ভূমিকর। ভূমিকর নিবে 5%। হাট বাজার থেকে ধার্যকৃত অর্থ, ফেরিঘাট থেকে ধার্যকৃত অর্থ। হয়ে গেল। আচ্ছা, এরপরে ডাস্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ? জনস্বাস্থ্যমূলক। পৌর আদালতের সদস্য সংখ্যা কত? 5। তাহলে পৌর আদালতের সদস্য সংখ্যা হবে 5। প্রধান শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থানীয় সরকার কোনটি? সিটি কর্পোরেশন। প্রধান একটা শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থানীয় সরকার কোনটি? সিটি কর্পোরেশন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় কত তারিখে? 2 ডিসেম্বর 1997। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় 2 ডিসেম্বর 1997। কত সালে পাহাড়ি জনগোষ্ঠীকে নাগরিক মর্যাদা প্রদান করা হয়? এটা হচ্ছে 2001 সালে। কত সালে পাহাড়ি জনগোষ্ঠীকে নাগরিক মর্যাদা প্রদান করা হয়? 2001 সালে। নারীর ক্ষমতায়ন বলতে বোঝানো হয় পরিবার, নারীর অবস্থান নিশ্চিতকরণ, নারীর মনোভাব প্রকাশের স্বাধীনতা, নারীর আর্থিক সচ্ছলতা। না, উত্তর হবে 1 আর হচ্ছে 2। আমরা চলে আসলাম 9 নম্বর অধ্যায়, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। বাংলাদেশের এখানে বানানটা ভুল হলো কেন? বাংলাদেশের 1 নম্বর সদস্য হচ্ছে কি, মানে সমস্যাটা হচ্ছে আমাদের জনসংখ্যা। বাংলাদেশের 1 নম্বর সমস্যাই হচ্ছে কি? জনসংখ্যা। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু করে কোন মন্ত্রণালয়? এটা হচ্ছে প্রাথমিক এবং গণসংখ্যা। VGF এর পূর্ণরূপটা কি? তাহলে ভার্নারেবল দেখতে পাচ্ছি গ্রুপ ফিডিং। ওকে, যদি একটু বানানটা একটু ভুল আছে তোমরা ব্যাপারটা বুঝে নিও। এরপর হচ্ছে
খাদ্য নিরাপত্তার জন্য কোনটি দরকার? খাদ্য নিরাপত্তার জন্য কোনটি দরকার সেটা হচ্ছে সঠিক খাদ্য নীতি। খাদ্য নিরাপত্তার জন্য কোনটি দরকার হচ্ছে সঠিক খাদ্য নীতি। আর উপরটা আগে বললাম, তাহলে ভালনারেবল এখানে হচ্ছে গ্রুপ ফিডিং, এটা হবে কিন্তু। যদি এখানে বানানটা একটু আছে, ভুল আছে, বুঝে নিবা তোমরা। ওকে, স্থিতিশীল উন্নয়ন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি হলো গাছপালা লাগিয়ে বনায়ন সৃষ্টি করা। গাছপালা লাগিয়ে বনায়ন সৃষ্টি করা। নারীর ক্ষমতায়ন বলতে কোনটিকে আসলে বোঝায়? জাতীয় উন্নয়নে নারীদের সম্পৃক্ততা, অর্থাৎ জাতীয় উন্নয়নে নারীদের সম্পৃক্তকরণটাই হচ্ছে নারীর ক্ষমতায়ন বলতে এটা বোঝানো হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। 1.37%, যদিও এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ থাকে, আমার মধ্যেও আছে। বাংলাদেশে আদমশুমারির পরিচালনার দায়িত্ব পালন করে কে? এটা হচ্ছে বিবিএস। বাংলাদেশে আদমশুমারি পরিচালনার দায়িত্ব পালন করেছে বিবিএস। বাংলাদেশে 1 নম্বর সমস্যাটা কি? জনসংখ্যা, যেটা আমরা আগে রিপিট করে আসছি। নাসিমারা 10 ভাই বোন এবং সুফিয়ারা 2 ভাই বোন। একজনের দিকে 10 আর একজন হচ্ছে 2 ভাই বোন, একটু বেশি কম্পেয়ার হয়ে গেল, 4-5-এর সাথে হলে কথা ছিল। সুফিয়াদের পরিবারে সুখ শান্তি আছে, কিন্তু নাসিমাদের পরিবারে তা নেই। সুফিয়া ও তার ভাই লেখাপড়ার বড় সুযোগ পায়, কিন্তু নাসিমা ও তার ভাই বোনেরা তা পায় না। এখানে আমার কিছু একটু খটকা আছে, মূলত এরকম। ধরো 1 ভাই এবং হচ্ছে 1 বোন, অনেকে খুব পারফেক্ট প্লাস এটা মনে করে কোনো একটা কারণে, রোগ বালাই বা কোনো দুর্ঘটনার কারণে একটা ভাই বা একটা বোন ছিল, হয় এরকম আমার দেখা অনেক আছে। তার মানে পুরো পরিবারটাই এখন আর শেষ, কেউ নেই পরিবারে। কিন্তু যাদের 4-5 জন আছে, সেই ক্ষেত্রে কি হয়? একজন চলে গেলেও কিন্তু বাকিজন সেটা হাল ধরতে পারে, কেউ না কেউ থাকে। আমি দেখেছি অনেকের মানুষের কত 40-50 বছর হয়ে গেছে, ছেলের বয়স ছিল ধরো 20-25 প্লাস, এটা হয়ে যাচ্ছে, বা 15-16 হয়ে গেছে, এর মধ্যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা কারণে সে এখন এই সময় তাদের নতুন করে বাচ্চা নেওয়ার মতো অবস্থানও কিন্তু নাই। অনেক পরিবার এরকম আছে, তুমি তোমার আশেপাশে তাকিয়ে দেখো এরকম হয়। এই জন্য আমি যে 2 জন এর সাথে বা একজনের সাথে, এটা আমি মোটেও আমার দিক থেকে এটা মনে করি না। আরও কয়েকজন বেশি হওয়া উচিত, 4-এর মধ্যে থাকাটাই বেটার, 3 থেকে 4-এর মধ্যে হলেই বেস্ট, এটা আমার কাছে মনে হয়। ওকে, যাই হোক, এটা প্রত্যেকের নিজস্ব মতামত। নাসিমাদের অবস্থা মূলত কোন সমস্যাকে চিহ্নিত করেছে? জনসংখ্যা। বুঝতে পারছি আমরা শুরুতে, উক্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজন উচ্চ জন্মহার রোধ, মানে যাদের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, যারা অ্যাফোর্ড করতে পারে, যারা, এটা বোঝাচ্ছি, মানে যাদের 4-5 জন 6-7 জন হলেও সমস্যা নাই তাদের পরিবারের দিক দিয়ে, আমার কাছে মনে হয় সেটা হওয়া উচিত। যাদের অ্যাফোর্ড মনে করো অসুবিধা, তাদের ক্ষেত্রে এটা করার প্রয়োজন নাই, তারা 2-3 জনের মধ্যে থাকাটাই বেটার। কিন্তু আমার আছে, অ্যাফোর্ড আছে, আমি এদেরকে হয়তো আমি 5 জন বা 6 জন হলে আমার ক্ষেত্রে সমস্যা নাই, তাহলে সেই ক্ষেত্রে নিব না কেন? এটা নেওয়া উচিত। যাই হোক, একটি দেশের যেন প্রথম দিকে এই নীতি করেছিল চীন, এখন চীনের জনসংখ্যা বাড়ানোর জন্য নতুন করে ওদেরকে আবার ধরা হয়েছে, অর্থাৎ এমন হারে জনসংখ্যা কমে গিয়েছিল যেটা উল্টা বিরূপ প্রতিক্রিয়া। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা, বাংলাদেশের প্রধান শক্তি হচ্ছে আবার জনসংখ্যা। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25। সুমি তার দাদার সাথে বিকেলে বুড়িগঙ্গা নদীর তীরে বেড়াতে গেল। বাহ, চমৎকার একটা নদী, এত সুন্দর ঘ্রাণ আশেপাশে গেলে। সেখানকার চারপাশের ময়লা আবর্জনা এবং কলকারখানার নোংরা পানি সে নদীতে দেখতে পায়। কোনো একটা মানুষ যদি ওই যে গঙ্গা স্নানের কথা তোমরা শুনেছো না, পাপ করে থাকে, তাহলে যদি এখন আরও কয়েকদিন পরে যখন একটু বেশি শুকিয়ে যাবে, তখন ওরে বাপে আল কাতরার মতো একবারে কালো, কুটকুটে কালো যেটা বলা হয়, বা গুটগুটে কালো যেটা বলি আমরা, ওই রকম। উদ্দীপকে কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? পরিবেশগত সমস্যা। পরিবেশগত সমস্যা আমরা এটা দেখতে পাচ্ছি উদ্দীপকের। উক্ত সমস্যা মোকাবেলায় করণীয় কি? এই টাইপের কোশ্চেনগুলো কমন পড়ার প্রয়োজন নেই, আমরা এমনি অ্যান্সার করতে পারবো। আশেপাশে খালি জায়গায় শস্য চাষ করা বলা হলো, নর্দমাগুলোতেই ময়লা ফেলে রাখা তা না, বৃক্ষরোপণ, তাহলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, এই তো। জনাব কয়ের ইটের ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করা হয়, উক্ত ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। উদ্দীপকে কোন নাগরিক সমস্যার দিকে ইঙ্গিত করেছে? এটা হচ্ছে পরিবেশগত দুর্যোগ। উক্ত সমস্যা সমাধানে নাগরিকের করণীয় সচেতনতা বৃদ্ধি করা, বৃক্ষরোপণ করা, খাদ্য উৎপাদন করা। তার হচ্ছে না, 1 আর 2 হচ্ছে। এটা এবার কোশ্চেন কমন পড়ার প্রয়োজন নাই।
আমরা এমনিই পারবো। যুব সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর কারণটা কি? আর্থিকভাবে স্বাবলম্বী হতে ওরা মনে করে। যুব সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর কারণটা কি? পেশি শক্তি প্রদর্শন করতে, রোমান্স লাভের জন্য, কৌতূহল বশে বা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়, এই জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড বলে একত্রে অনেক টাকা পাবে এরকম। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সামরিক বাহিনীর অত্যাচার ও নিপীড়ন কোন ধরনের সন্ত্রাসের উদাহরণ? রাষ্ট্রীয়। আমরা চলে আসলাম দশম অধ্যায়ে। দশম অধ্যায়ের নামটা হচ্ছে জাতীয় চেতনা এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এরপর দেখতে পাচ্ছি এখানে প্রথম যে এমসিকিউটা, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 সালে। পাকিস্তানের শতকরা কতজন বাংলা ভাষায় কথা বলে? 56। বা শতকরা 56 জন বাংলা ভাষায় কথা বলে। ভাষা আন্দোলন বাংলার মানুষের মধ্যে কোনটি জাগ্রত করে? অধিকারের চেতনা। কোন আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির অধিকার সচেতনতা তৈরি হয়েছিল? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব কোনটি? শাসনতন্ত্রে বাংলা ভাষাকে স্বীকৃতি দান। যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভায় স্থায়ী ছিল কতদিন? 56 দিন। 56 মিল আছে। পাকিস্তানে 56 বাংলা ভাষায় কথা বলে, তাহলে যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভায় স্থায়ী ছিল 56, মানে একটা সংখ্যাও দিক দিয়ে মিল আছে। যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক। বাহ, গুড ম্যান, আই লাইক হিম। কাদের নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়? সমমনা কতিপয় রাজনৈতিক দল নিয়ে। মৌলিক গণতন্ত্রের ধারণা প্রবর্তন করেন কে? জেনারেল আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রের ধারণা প্রবর্তন করেন জেনারেল আইয়ুব খান। 6 দফা কর্মসূচি উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির মুক্তি সনদ কোনটি? 6 দফা। নিচের কোনটিকে বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয়? এটা হচ্ছে 6 দফা কর্মসূচিকে। আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, 1966 সালের কথা। বাংলা জাতির মুক্তির সনদ, 6 দফা কর্মসূচি। 74-এর কথা কেউ বলে না। যাই হোক, উক্ত কর্মসূচির ফলে বাঙালি জাতির মধ্যে স্বাধীনতা অর্জনের লক্ষ্য স্থির হয়, বিচ্ছিন্নতাবাদের জন্ম নেয়, বৈষম্যমূলক রাষ্ট্র ভাঙার উদ্দীপনা সৃষ্টি হয়। আগরতলা মামলার আসামি কতজন? 35। 1990 সালে স্বৈরাচার পতন আন্দোলনের সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন আন্দোলনটি? 69-এর গণ অভ্যুত্থান। এখন 2024 অ্যাড হবে সাথে। বাঙালির অবিসংবাদিতা নেতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় 23 ফেব্রুয়ারি 1969। কত তারিখে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। 1972 সালে ঢাকার মিরপুরে কাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়? বুদ্ধিজীবীদের। 1972 সালে ঢাকার মিরপুরে। 1971 সালে কত তারিখে প্রথম বাংলাদেশ সরকার গঠিত হয়? 10 এপ্রিল। 10 এপ্রিল। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল, সেম 1971 সাল। মুজিবনগর সরকার কত তারিখ শপথ গ্রহণ করে? 17 এপ্রিল। 10-এর পরে 7 দিনের পর বা 6 দিন পর। জনাব বদিউর চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, পাক বাহিনীর এক রাতের নারকীয় হত্যাকাণ্ড এখনও বিশ্বব্যাপী নিন্দিত। অন্যদিকে রতন চৌধুরী বলেন, তারা নির্বিচারে একের পর এক মানুষ হত্যা করে। প্রথমে ঢাকা, পরবর্তীতে সারা দেশে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়। উদ্দীপকে কোন রাতের ঘটনা বলা হয়েছে? 25 মার্চ, 25 মার্চ। এই রাতের গণহত্যার কারণ হলো স্বাধীনতা স্বপ্ন নস্যাৎ করা, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা, জনসংখ্যা বৃদ্ধি করা। জনসংখ্যা বৃদ্ধি করা এটা তো কখনো হবে না, এটা তো আমরা পড়েই বুঝতে পারি। ক্লাস 6, 3, 4-এর বাচ্চারা বুঝবে, লাস্টেরটা হবে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গেরিলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি ছিল কৃষক আর আছে ছাত্র। বেশি ছিল সবচেয়ে কৃষক আর আছে ছাত্র, এরাই যুদ্ধ করেছে আসলে, কৃষক আর আছে ছাত্র। ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে 6 ডিসেম্বর 1971। খেয়াল করে দেখো, ইতিমধ্যে বাংলাদেশের সব যুদ্ধে কিন্তু শেষের দিকে তখন মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কোনো আঞ্চলিক সীমা ছিল না? সেক্টর 10। সেক্টর 10-এর কোনো সীমা ছিল না। রাহুল 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল। 25 মার্চ রাতে রামপুরে গ্রামে চলে আসে
গ্রামের দিনমজুর রতনকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে। তাদের রণকৌশলে পাক বাহিনী কোনো ঠাসা হয়ে পড়ে। একেবারে প্রত্যন্ত অঞ্চলের কথা বলা হয়, তাহলে অনিয়মিত বাহিনী এটা। রাহুল এবং রতন মুক্তিযুদ্ধের কোন বাহিনীতে যোগ দিয়েছিলেন? অনিয়মিত। যুদ্ধকালীন রাহুল এবং রতনদের বাহিনী স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে। শুরুতেই বলা হলো পাকিস্তানি বাহিনীর গতিবিধি নজর রেখে, গুড। নিয়মিত বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে, এটাও সঠিক, একেবারে সঠিক। তারা আসলে প্রত্যন্ত অঞ্চলকে সেভ রেখেছিল। মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ হচ্ছে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, যেটা এখন পর্যন্ত আমাদের দেশে হয়নি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সর্বপ্রকার শোষণ এবং বৈষম্য থেকে মুক্তি লাভ। এখনও শোষণ এবং বৈষম্য আছে। দ্বিজাতি তত্ত্ব কে ঘোষণা করেন? মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। লাহোর প্রস্তাব 1940 সালের 23 মার্চ উত্থাপিত হয়। 1940 সালের 23 মার্চ, কত আগে? কোন আন্দোলনের মাধ্যমে বাঙালির মাঝে জাতীয়তাবাদের চেতনা সৃষ্টি হয়? ভাষা আন্দোলন। এটাই সবচেয়ে বেশি জাগ্রত হয়, ভাষা আন্দোলন আমাদের। ওকে, 6 দফা আন্দোলনের মূল দাবি কী ছিল? একটি স্বায়ত্ত শাসিত অঞ্চল প্রতিষ্ঠা। এটা ছিল মূল, একটি স্বায়ত্ত শাসিত অঞ্চল প্রতিষ্ঠা। নিচের কোনটি গিয়ে বাঙালি জাতির মুক্তির সনদ? ওই যে 6 দফা আন্দোলন। মুক্তির সনদ বললেই 6 দফা আন্দোলন। পৌরনীতির ক্লাসে স্যার বলেন জনগণের আন্দোলনকে ব্যর্থ করার জন্য সরকার বিভিন্ন নেতৃত্ব দানকারী ব্যক্তিদের উপর হামলা দায়ের করে। এক কথা হামলা বলতে মামলা দায়ের করে। পাকিস্তান আমলেও 35 জন বাঙালির বিরুদ্ধে আইয়ুব খান সরকার একটি মামলা দায়ের করে। ওই যে 6 দফা আন্দোলনকে কেন্দ্র করেই। কোন আন্দোলনকে ব্যর্থ করার জন্য উক্ত মামলা দায়ের করা হয়? 6 দফা আন্দোলনকে ব্যর্থ করার জন্য। উক্ত মামলার প্রধান আসামি ছিলেন, তোমরা অবশ্যই জানো, ওই যে আগরতলা মামলার কথা আমরা বলে থাকি। আবার 1970 সালে নির্বাচনে প্রমাণ করেছিল, যদিও আবার বলছি 1970 সালে নির্বাচন প্রমাণ করেছিল বাঙালির স্বতন্ত্রতা, পাকিস্তানের স্বতন্ত্রতা, স্বায়ত্ত শাসনের আকাঙ্ক্ষা। আমরা দেখতে পাচ্ছি 1 আর 3। রিফাত ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর দর্শনে গিয়ে একটি গ্যালারিতে লাশের স্তূপের ছবি দেখতে পায়। তার চোখে ভাসতে থাকে 71-এর সেই ভয়াল দৃশ্য যা সে তার বইয়ের পাতায় দেখেছে। তো এটা কি 25 মার্চের রাতের কথাই বলা হচ্ছে। আবার রাহুল 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা ইতিমধ্যে পড়ে আসছে আমরা, মানে এটা আমাদের রিপিট হয়ে গেছে অনিয়মিত, এবং পরে এটাও রিপিট হয়ে গেছে। পরের অংশ আসবো। চূড়ান্ত বিজয়ের কত সময়ের মধ্যে বঙ্গবন্ধু ভারতীয় সৈন্যদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন? 3 মাস। 3 মাস যা নিয়ে গেছে, আর বলবো না বিষয়গুলো কথা। বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংগঠন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাতিসংঘ গঠনের উদ্দেশ্যটা কিন্তু কী ছিল? এক কথায় এটা হচ্ছে সবার আগে বিশ্ব শান্তি নিশ্চিত করা। আসলে হয় না এরকম। ফিলিস্তিনের অবস্থা দিকে তাকালে সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি এবং বন্ধুত্ব সৃষ্টি করা, আন্তর্জাতিক বিবাদের মীমাংসায় বিলম্ব করা। বিলম্ব তো হবে না, বিলম্ব অলরেডি হচ্ছে। পৃথিবীতে শান্তি রক্ষা, হানাহানি বন্ধ ও নানা জটিল বিষয়ের মীমাংসা করে জাতিসংঘের কোন শাখা? নিরাপত্তা শাখা। কত সাল থেকে নতুন এক বিশাল সমুদ্র সীমার উপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়? 2012 সাল। জাতিসংঘ বাংলাদেশ কোন সমস্যার সমাধানে ব্যর্থ হয়? শরণার্থী। জাতিসংঘের যে সংস্থাগুলো বাংলাদেশে কাজ করে, ইউএনডিপি, ইউনিসেফ, হু, 3টাই কাজ করে। কমনওয়েলথ গড়ে ওঠার কারণ কী ছিল? ব্রিটেনের সাথে স্বাধীন উপনিবেশগুলো সম্পর্কের বন্ধন ধরে রাখা। এটাই ছিল কমনওয়েলথ গড়ে ওঠার কারণ। কমনওয়েলথের প্রধান কে ছিলেন? ব্রিটেনের রাজা বা রানী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ। বর্তমানে ওআইসি এর সদস্য সংখ্যা হচ্ছে 57। বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা? সার্ক। সার্কের সদস্য দেশের সংখ্যা কত? 8। সার্কের সদস্য সংখ্যা হচ্ছে কত? 8। কোন শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে? সান ফ্রান্সিসকো। বিশ্ব শান্তি এবং সহযোগিতা সংক্রান্ত যাবতীয় কাজ, এই দেখো এখানে জাতিসংঘের
কোন শাখার মাধ্যমে সম্পাদিত হয় সাধারণ পরিষদ? জাতিসংঘের কোন পরিষদটি অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধান করেন? এটা হচ্ছে ওসি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের আলোকে দেখতেই পাচ্ছ মাঝখানে একটা চিহ্ন দেওয়া হয়েছে। বাজেট প্রকাশ, মহাসচিব নিয়োগ, তারপর হচ্ছে নতুন সদস্য গ্রহণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন, অনেকগুলো চারপাশে একটা সিনারি একটা দেখতে পাচ্ছি। এই সিনারিটা এটা কার? এটা হচ্ছে সাধারণ পরিষদের। তাহলে সাধারণ পরিষদের উক্ত সংস্থা জাতিসংঘের কিরূপ আইনসভা? বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ৭৪। জাতিসংঘের সহযোগিতায় বাংলাদেশ উন্নয়ন করতে সক্ষম হয়েছে, সমুদ্র এলাকায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। জন ওয়াটসন একটি সংস্থার বড় পদে কর্মরত। সংস্থাটি দেশের হারানো সাম্রাজ্যের সাথে কোনো না কোনোভাবেই সম্পর্ক রাখার উদ্দেশ্যে গড়ে ওঠে। আমরা বুঝতেই পারছি এটা কমনওয়েলথ সম্পর্কে বলা হয়েছে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে বলা হয়েছে এখানে একটা হুয়াই চিহ্ন দেওয়া হয়েছে। সদস্য সংখ্যা ৫৪, এটা দেখে বুঝতে পারবো ব্রিটেনের রাজা বা রানী এর প্রধান ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত। এটা বলার আর অপেক্ষা রাখে না, এটা কি নিয়ে বলা হয়েছে? কমনওয়েলথ সম্পর্কে বলা হয়েছে। ওআইসি কেন গঠন করা হয়? ইসলামিক বন্ধন এবং সংহতি রক্ষার জন্য। ওআইসি পুনরূপটা কি আর বলবো? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ফলাফল হচ্ছে জনশক্তি রপ্তানির হার বৃদ্ধি, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে আর্থিক সহায়তা প্রাপ্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্টের দুটি, জনশক্তি রপ্তানির হার বৃদ্ধি, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে আর্থিক সহায়তা প্রাপ্তি। ওআইসির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ফলাফল এটা হচ্ছে। আঞ্চলিক উন্নয়ন সংস্থা সার্কেলের সর্বশেষ সদস্য রাষ্ট্রগন্তি আফগানিস্তান। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। ইনশাল্লাহ যে এমসিগুলো তোমাদের দেওয়া হলো, এক্সাম হলে কি তোমরা নিরাশ হবে না। তোমাদের সবার প্রতি শুভকামনা থাকলো। শুভেচ্ছা নিরন্তর।